দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। বেগম জিয়ার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনলে বাধা দেবে না সরকার, এমনটা জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। শনিবার সকালে রাজধানীর বনানীর বাসা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। এবং যদি তারা মনে করে যে এবং খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ থেকে তাদের ডাক্তার আনতে হবে, তারা বিদেশ থেকেও ডাক্তার আনতে পারে। যত বড় ডাক্তার তারা আনতে চায় তারা আনতে পারে, সেখানে সরকার কোনো বাধা দেবে না। আওয়ামী লীগ থেকে আজীবন বহিষ্কারের পর প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন গাজীপুর সিটির মেয়র জাহাঙ্গীর আলম। দলীয় প্রধানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেছেন তিনি। দল ও আইনশৃঙ্খলা বাহিনী যে কোনো শাস্তি দিলে তা মেনে নেবেন বলেও জানান জাহাঙ্গীর। আমি কোনো অনিয়ম করি নাই, আমি কোনো পাপের সাথে জড়িত না। আমার উপর একটা মিথ্যা ষড়যন্ত্র এবং গভীর ষড়যন্ত্র করেছে। আমাকে যদি মনে হয় আইন শৃঙ্খলা বা যে কোনো মানুষ আমাকে ধরতে আসবেন, আমি বিনা নোটিশে বিনা কারণে আমি আমার সিলিন্ডার দিতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে ক্ষমা চাই এবং আমার যেন মাননীয় প্রধানমন্ত্রী মাফ করে দিয়ে আমাকে আওয়ামী লীগ করার সুযোগ দেয়। আমাকে মাননীয় প্রধানমন্ত্রী যে কোনো সিদ্ধান্ত দিবে আমি এটা মাথা পেতে নিব। আমার বিরুদ্ধে আমি কোনো লয়ারও দাঁড়া করাবো না। কোনো ষড়যন্ত্রকারী ও অনুপ্রবেশকারী যেন আওয়ামী লীগের রাজনীতিকে কলুষিত করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার সন্ধ্যায় ঢাকা মহানগর উত্তরের ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের সম্মেলনে তিনি একথা বলেন। আমাদের দেশ কিন্তু ষড়যন্ত্রের জন্য খ্যাত। আমাদের সিরাজউদ্দৌলার থেকে শুরু করে ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র হচ্ছে আমাদের লোকেরাই করে। আমাদের লোকেরাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির রক্ত ঝরিয়েছে। আপনারা সবসময় চোখ কান খোলা রাখবেন, কোনো ষড়যন্ত্রকারী যেন আওয়ামী লীগের পিছন থেকে এসে থাবা না দিতে পারে। অনুপ্রবেশকারী যাতে ষড়যন্ত্রকারী হিসাবে না ঢুকতে পারে। নতুন প্রজন্মের কাছে একটা সুন্দর বাংলাদেশ করে রেখে যেতে চাই, যার কাণ্ডারি হবে আওয়ামী লীগ, যার নেতৃত্ব দেবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। জানুয়ারির মধ্যে দেশের আরও ৬ কোটি মানুষকে করোনার ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। শনিবার বিকেলে মানিকগঞ্জে জেলা ফুটবল লীগের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। যাদের যাওয়ার কথা ছিল আগে তারা প্রায় পেয়ে গেছে। আমরা 9 কোটি ভ্যাকসিন 9 কোটি ডোজ ভ্যাকসিন আমরা দিয়ে ফেলেছি। আগামী 2 মাসের মধ্যে আরো প্রায় 6 কোটির মতো আশা করি আমরা ভ্যাকসিন আরো দিতে পারবো। অর্থাৎ 15 কোটি ভ্যাকসিন জানুয়ারির মধ্যে দেওয়া হবে। বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় সেন্ট মার্টিন থেকে 4টি ট্রলার সহ 22 জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের নৌবাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। তাদের ফিরে পেতে বিজিবি ও কোস্টগার্ডের হস্তক্ষেপ কামনা করেছেন স্বজনরা। বঙ্গোপসাগরে নিজেদের জলসীমা সেন্ট মার্টিনের পূর্ব পাশে অবস্থান করছিল বাংলাদেশি মাছ ধরা ট্রলারগুলো। শনিবার সকালে সেখানে অনুপ্রবেশ করে 2টি ট্রলার সহ 22 জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা। বিষয়টি নিশ্চিত করে সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা জানান, জেলেদের নিয়ে যাওয়ার পর মোবাইলে তাদের সাথে কথা হয়েছে। নৌবাহিনীর জাহাজে তুলে ট্রলারগুলো বেঁধে রাখা হয়েছে বলে জানিয়েছেন জেলেরা। সেন্ট মার্টিনের 4টি ট্রলার বার্মার নৌবাহিনী ধরে নিয়ে গেছে। আমরা এবারে সেন্ট মার্টিন পুলিশ ফাঁড়ি, কোস্টগার্ড, নেভি, বিজিবি সবার কাছে অ্যাপ্লিকেশন করেছি আমাদের বুটগুলো যেন এবং বুটগুলো যেন তাড়াতাড়ি উদ্ধার হয় সেই ব্যবস্থা নেওয়ার জন্য। মিয়ানমার নেভিতে তাদেরকে উড়াই ফেলছে, ভীষণ ডলার করে মিয়ানমার নেভিতে বান্ধা রাখছে। ট্রলার সহ জেলেদের ফিরে পেতে বিজিবি ও কোস্টগার্ডের হস্তক্ষেপ কামনা করেছেন স্বজনরা। সময় সংবাদ, কক্সবাজার। শিক্ষার্থীদের সামনে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম। শনিবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনস মিলনায়তনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। আইটি এনেবল সার্ভিসেস, ডিজিটাল যেটা আমি যেটা বললাম, এই অনুকূল পরিবেশ একটা তৈরি হয়েছে। এটা নিয়ে তোমাদেরকে কিন্তু ভবিষ্যতে এটা নিয়ে কাজ করতে হবে, প্রযুক্তিটা তোমাদের ব্যবহার করতে হবে। যত ভালো বিদ্যুৎ দিতে পারবো তোমরা কিন্তু তত বেশি টেকনোলজি ব্যবহার করতে পারবে। যত বেশি টেকনোলজি আমরা ব্যবহার করতে পারবো আমাদের মধ্যে ইন্টেলিজেন্স তত বেশি তৈরি হবে। তথ্য প্রযুক্তির যে সুবিধা, সেই সুবিধাটা তোমরা
অবশ্যই গ্রহণ করবে, ইন্টারনেটের সুবিধা সব কিছু গ্রহণ করবে, মোবাইলের সুবিধা গ্রহণ করবে। পড়ালেখা করা যায় মোবাইলের মাধ্যমে, সব কিছু করা যায়, কিন্তু তথ্য প্রযুক্তির যে খারাপ দিকগুলো সেগুলো বর্জন করবে। যেই কথাটা গার্জেনদের উদ্দেশ্য করে বলবো, ছাত্র শিক্ষকদের উদ্দেশ্য করে বলবো, অবশ্যই লক্ষ্য রাখবেন আপনার সন্তান রাত্রে দরজা বন্ধ করে ইন্টারনেটের কিভাবে ব্যবহার করে, মোবাইলের কিভাবে ব্যবহারটা করছে। সামান্য ভুলের খেসারতে দীর্ঘ হচ্ছে পাসপোর্ট প্রত্যাশীদের দুর্ভোগ। একদিকে সার্ভার জটিলতা, অন্যদিকে নামের ভুলে আটকে আছে 30,000-এর বেশি ই পাসপোর্ট। আবেদন করেও মিলছে না ছবি তোলার তারিখ। এমন নানা সমস্যায় পাসপোর্ট নিয়ে দেশের হাজার হাজার মানুষ। পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, আন্তর্জাতিক মানের পাসপোর্ট গ্রাহকের হাতে তুলে দিতে কিছুটা জটিলতার সৃষ্টি হয়েছে, তবে সার্ভার নিয়ে দুর্ভোগ দ্রুতই কেটে যাওয়ার আশ্বাস পাসপোর্ট অধিদপ্তরের। সাদাত রহমতুল্লাহর রিপোর্ট। একসময়ের মেশিন রিডেবল পাসপোর্ট থেকেই ই পাসপোর্টের যুগে বাংলাদেশ। গত কয়েক বছরে ই পাসপোর্ট সেবা দিতে গিয়ে বারবার চ্যালেঞ্জের মুখে পাসপোর্ট অধিদপ্তর। যেখানে দাড়ি কমা কিংবা এমডি বা মোহাম্মদের মতো পূর্ণ বা সংক্ষিপ্ত ভুলেও আটকে যাচ্ছে ই পাসপোর্ট। এর জন্য নতুন করে হচ্ছে পুলিশ রিপোর্ট, কখনো কখনো সংশোধনের জন্য আদালত কর্তৃক হলফনামা। সকাল 6টা বাজে আসছি, 6টা বাজার থেকে বাচ্চারাই খাচ্ছি, ছোট বেবি আছে, এখন পর্যন্ত হাঁটতাছি। আমাদের ভোটার আইডি কার্ডের একটা অক্ষর ভুল, সেটা সংশোধন করার জন্য অনেক লং টাইম চাচ্ছে আমার কাছে। তার উপর নতুন করে যুক্ত হয়েছে সার্ভার জটিলতা। একটি সার্ভারেই জাতীয় পরিচয়পত্র, এমআরপি ও ই পাসপোর্টের তথ্য সংরক্ষণ থাকায় মাঝে মাঝে বন্ধ হচ্ছে গ্রাহকের আবেদন জমা নেওয়া। প্রতি সপ্তাহে আসতেছি, কিন্তু ওনারা বলতেছে যে আপনার মেসেজ যাবে 10টা থেকে 12টার মধ্যে সার্ভার ডাউন থাকে। সাধারণ জনগণ যারা আসছে তারাও ঘুরে ফিরে চলে গেছে, তাদেরও ভোগান্তি। এমন অবস্থায় পাসপোর্ট অধিদপ্তর বলছে নামের ভুলেই ই পাসপোর্টের জটিলতার প্রধান কারণ। তবে এই সমস্যার সমাধানে আরো সময় চায় অধিদপ্তর। মহাপরিচালক বলছেন, চাপ বাড়ায় মাঝে মধ্যেই গতি হারাচ্ছে সার্ভার। মোহাম্মদ বিসর্গ আর মোহাম্মদ পুরা লেখা ময় বিসর্গ দুটো এক ব্যক্তি নয়, একই নাম নয়। এটা আপনার কাছে ছোটোখাটো মনে হইতে হইতে পারে, বাট আমরা এতদিন চলে আসছিলাম, বাট হাওয়াবার এটার জন্য মানুষের একটু ভোগান্তি হচ্ছে। বাট আমি তারপরও মনে করি একটু ভোগান্তি হইলেও এই কাজটা সবাই করে নেওয়া উচিত। 2020 সালের 22 জানুয়ারিতে দেশে শুরু হওয়া ই পাসপোর্ট কার্যক্রমে এখন পর্যন্ত প্রায় 12 লাখ গ্রাহক পেয়েছে এই সেবা। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বিমানবন্দর সহ কয়েকটি স্থাপনা ঢাকার মধ্যেই যেন এক একটি ছিটমহল। এ কারণে ড্যাপ বাস্তবায়নে বেগ পেতে হচ্ছে বলে অভিযোগ নগর পরিকল্পনাবিদদের। এদিকে বাস্তবায়নকারী সংস্থাগুলোর সক্ষমতা নিয়ে এই প্রশ্ন তুলেছেন জনপ্রতিনিধিরা। খোদ প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলছেন, বছরের পর বছর ঝুলে থাকায় ফিরে যাচ্ছে বিদেশি বিনিয়োগকারীরাও। স্থানীয় সরকার মন্ত্রী বললেন, পরিকল্পিত নগরী গড়তে এবার ড্যাপ বাস্তবায়ন হবেই। একটা নগর কিভাবে, কখন, কোন প্রক্রিয়ায় গড়ে ওঠে, কতটুকু নাগরিক সুবিধা থাকলে তাকে আদর্শ নগর বলা যায়, স্বাধীনতার 50 বছর পর সেই মাপকাঠিতে খোঁজা হচ্ছে ঢাকাকে। রাজধানীকে রক্ষায় 5 বছর আগে সরকার হাতে নেয় বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাপ, কিন্তু বাস্তবায়নের চূড়ান্ত পর্যায়ে এসেও আক্ষেপ নগর পরিকল্পনাবিদদের। আর জনপ্রতিনিধিরা মনে করেন, শুধু রাজুক নয়, সরকারের সব সংস্থারই রয়েছে সক্ষমতার অভাব। ক্যান্টনমেন্ট, বিডিআর, এমনকি এয়ারপোর্ট, এই জায়গাগুলিতে কারো প্রবেশ অধিকার পর্যন্ত নাই। আর এখানে যদিও বলা আছে সংস্থাগুলির কথা, কিন্তু আদৌ কি সেই সংস্থাগুলি সঠিকভাবে করতে পারবে কিনা? আপনি সিটি এরিয়ার ভিতরে কাজ করতে হলে অথবা পৌরসভা মিউনিসিপ্যালিটির ভিতরে কাজ করতে হলে সেই মেয়রকে এবং সেই প্রধানকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে। হোটেল সোনারগাঁওয়ে ড্যাপ বাস্তবায়ন নিয়ে জাতীয় সেমিনারেই উঠে আসে এসব পর্যালোচনা। সবাই কিন্তু অনেক রকমের সমালোচনা করতে পারে, কিন্তু কাজ করাটাই হলো। তার জন্য আমি আজকে আমরা সবাই কিন্তু একটা স্পিরিট অফ কোঅপারেশনে কিন্তু এটা আমরা বাস্তবায়ন করি। ডিসেম্বরের মধ্যেই বাস্তবায়ন শুরুর আশা এলজিইডি মন্ত্রীর। এরপরও যদি আমাদের কোথাও কোনো রকম মনে করেন আমরা একটা যুক্তিক পয়েন্ট আমরা হারিয়েছি, দয়া করে যদি আপনারা ধরে দেন। ড্যাপ বাস্তবায়নে নগরবাসীর সহযোগিতা চেয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। পবিত্র ওমরাহ পালনে বিদেশিদের ক্ষেত্রে বয়সসীমা বেঁধে দিয়েছে সৌদি আরব। 18 থেকে 50 বছর বয়সী ব্যক্তিরা কেবল পবিত্র ওমরাহ পালনে সৌদি আরবে যেতে পারবেন। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, সৌদি আরব যাওয়ার আগে বিদেশিদের করোনা ভাইরাসের 2 ডোজ টিকা নেয়ার সনদ জমা দেওয়া বাধ্যতামূলক।
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর গত মাসে ধীরে ধীরে কড়াকড়ি শিথিল করে সৌদি আরব। পবিত্র মক্কা ও মদিনার 2 মসজিদে জামাতে নামাজ আদায়ে সামাজিক দূরত্ব তুলে দিয়ে ধারণ ক্ষমতার সমান মুসল্লিদের প্রবেশ করতে দেওয়া হয়, তবে বহাল রাখা হয় মাস্ক পরার নিয়ম। এছাড়া বিদেশিদের জন্য ওমরা ও হজ পালনের সুযোগ করে দেয় সৌদি আরব। দীর্ঘ প্রায় 2 বছর পর পবিত্র ওমরা পালনের সুযোগ পাওয়ায় সৌদি আরবে বাড়তে থাকে মুসল্লিদের ভিড়। এরই ধারাবাহিকতায় এবার ওমরা পালনে বিদেশিদের ক্ষেত্রে বয়সসীমা বেঁধে দিয়েছে সৌদি সরকার। দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয় জানায় কেবল 18 থেকে 50 বছর বয়সী ব্যক্তিরা পবিত্র ওমরা পালনে সৌদি আরবে যেতে পারবেন। সৌদি আরবে যাওয়ার আগে বিদেশিদের করোনা ভাইরাসের 2 ডোজ টিকা নেওয়ার সনদ জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। সৌদি সরকারের অনুমোদিত টিকা নেওয়ার সনদ পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়ে ইলেকট্রনিক ভিসা নিতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিয়ম বহাল থাকবে। সম্প্রতি সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় মক্কা ও মদিনায় হজের আনুষ্ঠানিকতা পালনের সেবা প্রদানের লক্ষ্যে ইয়াতমারনা ও তাওয়াক্কালনা নামের 2টি অ্যাপ চালু করে। এতে যুক্ত হয়ে বিদেশিরা বিভিন্ন সেবা নিতে পারছেন। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। সংক্রমণ প্রতিরোধে করোনার টিকার বুস্টার বা তৃতীয় ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কাতার সরকার। তৃতীয় ডোজ হিসেবে দেওয়া হবে ফাইজার বায়োএনটেক এবং মডার্নার ভ্যাকসিন। এতদিন অগ্রাধিকার ভিত্তিতে বুস্টার ডোজ দেওয়া হলেও এখন থেকে সবাই নিতে পারবেন করোনার তৃতীয় ডোজ। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের অনুমোদনের পর কাতারে শুরু হয়েছে গণহারে বুস্টার ডোজ কার্যক্রম। দেশটিতে এতদিন অগ্রাধিকার ভিত্তিতে ফাইজার বায়োএনটেক এবং মডার্নার দ্বিতীয় ডোজ প্রয়োগ করা হলেও এবার সবাইকে বুস্টার ডোজের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে কাতার সরকার। তবে দ্বিতীয় ডোজ নেওয়ার 4 মাস পার হয়েছে এমন ব্যক্তিদের দেওয়া হবে করোনার তৃতীয় ডোজ। স্থানীয়দের পাশাপাশি অভিবাসীদেরও দেওয়া হবে এই টিকা। কাতার সরকারের এই সিদ্ধান্তে খুশি প্রবাসীরা। যারা এখনো পর্যন্ত মারেন নাই সবাই যোগাযোগ করবেন তৃতীয় ডোজ নেওয়ার জন্য। কাতার সরকারকে, শেখ তামিমকে, আমাদের বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে আমি অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করতেছি। প্রত্যেকটা মানুষের জন্য এই বুস্টার ডোজটা আমাদের অনেক নিরাপত্তা দিবে। আমি মনে করি সকল প্রবাসী ভাইয়েরা আপনারা যারা এটার উপযুক্ত হয়েছেন তারা অবশ্যই বুস্টার ডোজ গ্রহণ করবেন। দেশটিতে এরই মধ্যে প্রায় 100% মানুষকে করোনা ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজ বিনামূল্যে দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় এবার গণহারে তৃতীয় ডোজের কার্যক্রম হাতে নিল কাতার। সময় সংবাদ, দোহা, কাতার। কুয়েতের বাংলাদেশ দূতাবাস অডিটোরিয়ামে বাংলাদেশ সঙ্গীত একাডেমির উদ্যোগে মুজিব শতবর্ষ উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। স্থানীয় সময় শুক্রবার আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভূঁইয়ার সঞ্চালনায় সংগঠনের সভাপতি মোহাম্মদ মানিক মোল্লা সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত মেজর জেনারেল আশিকুজ্জামান। সংগঠনের শিল্পীদের অংশগ্রহণে জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। ভাওয়াইয়া, পল্লীগীতি, ভাটিয়ালি গান পরিবেশন করেন শিল্পীরা। 250 বছরের ইতিহাসে প্রথমবারের মতো মাত্র 1.5 ঘন্টার জন্য নারী প্রেসিডেন্ট পেল যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় প্রায় 1.5 ঘন্টা অচেতন থাকেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওই সময়টুকু প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী হিসেবে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে ইতিহাস গড়লেন কামালা হ্যারিস। 1 ঘন্টা 25 মিনিট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। যদিও ভারতীয় বংশোদ্ভূত 55 বছর বয়সী কামালা ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়ে আগেই নজির গড়েছেন। হোয়াইট হাউস জানায় যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন জো বাইডেন। ৭৯তম জন্মদিনের প্রাক্কালে শুক্রবার ওয়াশিংটনের উপকণ্ঠে ওয়াল্টার রিড মেডিকেল সেন্টারে তিনি স্বাস্থ্য পরীক্ষা করাতে যান। কোলোনোস্কোপি করতে সে সময় তাঁকে অ্যানেস্থেসিয়া পদ্ধতির মধ্য দিয়ে যেতে হয়। আর বাইডেনের জ্ঞান না ফেরা পর্যন্ত তাঁর চেয়ারের দায়িত্ব সামলান ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। এ সময় ওয়েস্ট উইংয়ের অফিস থেকে তিনি প্রেসিডেন্ট পদের যাবতীয় দায়িত্ব পালন করেন। বাইডেনের অনুপস্থিতিতে মার্কিন সশস্ত্র বাহিনী এবং পারমাণবিক অস্ত্রাগারের দায়িত্বও ছিল তার হাতে। এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের সময় ঠিক একইভাবে ক্ষমতার হস্তান্তর হয়েছিল। 2002 এবং 2007 সালে ঠিক একইভাবে তৎকালীন প্রেসিডেন্ট জর্জ বুশেরও কোলোনোস্কোপি হয়। তখনও ভাইস প্রেসিডেন্ট সাময়িক তাঁর চেয়ার সামলেছিলেন। যুক্তরাষ্ট্রের 250 বছরের ইতিহাসে প্রথম কোনো কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট হয়েছেন ক্যালিফোর্নিয়ার এই সিনেটর। 2024 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কামালার উজ্জ্বল সম্ভাবনাও দেখছেন বিশ্লেষকরা। লস্কর আল মামুন, সময় সংবাদ,
যুক্তরাষ্ট্র। ইতালিতে আবারও আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা সংক্রমণ। গত 3 দিনে আক্রান্ত হয়েছেন 30,000-এর বেশি মানুষ। প্রতিবেশী দেশগুলোতেও করোনা সংক্রমণ বাড়তে থাকায় ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতিতে করোনার বুস্টার বা তৃতীয় ডোজের টিকা কার্যক্রম 1 ডিসেম্বরের পরিবর্তে 22 নভেম্বর থেকে শুরুর কথা জানিয়েছেন ইতালির স্বাস্থ্যমন্ত্রী। ভেনিস থেকে মাকসুদ রহমানের পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। আবারও ইতালিতে লাগামহীন করোনার ঊর্ধ্বগতি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে গত পরপর 3 দিন আক্রান্তের হার দিনে 10,000-এর বেশি ছাড়িয়েছে। এতে শঙ্কিত ইতালি সরকার। আগামী 1 ডিসেম্বর থেকে 40 ঊর্ধ্ব ব্যক্তিদের বুস্টার বা তৃতীয় ডোজ দেওয়ার কথা থাকলেও সংক্রমণ বাড়ায় এর আগেই বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতালি সরকার। টিকার বিষয়ে এবং বুস্টার ডোজের সিদ্ধান্ত খুবই দ্রুত গ্রহণ করছি আমরা। বিভিন্ন প্রদেশে টিকা পাঠানো হচ্ছে। প্রতিটি সিদ্ধান্ত জনগণের জীবনের নিরাপত্তার স্বার্থে নেওয়া হচ্ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, করোনা সংক্রমণ যেভাবে বাড়তে শুরু করেছে তাতে শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ইতালি সহ প্রতিবেশী দেশগুলোতে সংক্রমণ বাড়তে শুরু করায় স্থানীয়দের পাশাপাশি আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা। ইতালির করোনা পরিস্থিতি অনেকটা ভালোর দিকে ছিল, এখন আবার অনেকটা খারাপ দিকে চলে যাচ্ছে। কারণ হচ্ছে আমরা অনেকেই সচেতন না। বাংলাদেশি কমিউনিটির সকল বাংলাদেশি ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। ইতালিতে এখন পর্যন্ত প্রায় 87% মানুষকে 1 ডোজের করোনা টিকা দেওয়া হয়েছে, আর 2 ডোজের টিকা পেয়েছে 83%। যারা এখনো টিকা গ্রহণ করেনি কেবল তাদের জন্য লকডাউনের চিন্তা করছে ইতালি সরকার। সময় সংবাদ, ইতালি। জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মুন্সিগঞ্জে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কবুতর। এবার রেসে অংশ নেবে জারাস উইংস প্রতিষ্ঠানের অর্ধশতাধিক কবুতর। আবু সাইদের ক্যামেরায় নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। কবুতরকে প্রশিক্ষিত করতে চলছে প্রশিক্ষকের ব্যস্ততা। আগামী 24 ডিসেম্বর চট্টগ্রামে অনুষ্ঠেয় কবুতরের জাতীয় রেসে অংশগ্রহণ করবে এখানকার কবুতর। প্রতিযোগিতায় বিভিন্ন জায়গা থেকে 8,000-এরও বেশি কবুতরের সঙ্গে পাল্লা দেবে ইদ্রাকপুরের জারাস উইং। প্রস্তুতি হিসাবে 2 বেলা বিশেষ খাবার পরিবেশন করা হচ্ছে। পরিচর্যারও কমতি নেই। 24 ডিসেম্বর চিটাগাং থেকে 4টি ক্লাব একসাথে কবুতর ছাড়বে এবং যার কবুতর তার বাসায় ফেরত আসবে, সেই উদ্দেশ্যেই সকালবেলা ট্রেনিং দেওয়া হচ্ছে। জন্মের পর থেকে প্রতিটি কবুতরের ভিন্ন আইডি রেসিং রিং পরানো হয় বাম পায়ে। অবস্থান ও গতি নির্ধারণে আরেক পায়ে লাগানো হয় ইলেকট্রিক চিপস। 5টি ঘরে রয়েছে বিশ্ববিখ্যাত কোপম্যান, লিউ হেরেমান, মিউ লেমান্স ও জস্থন ব্লাডের কবুতর। 1 ঘন্টা 36 মিনিট 37 সেকেন্ডে ফেনী রেস আমাদের বাসায় চলে আসছিল, সপ্তম হয়েছিল। আপাতত আমরা কবুতর নিয়ে আশাবাদী যে আমরা রেসে কিছু করতে পারবো। এই সৃজনশীল কর্মকাণ্ড এগিয়ে নিতে সহযোগিতার আশ্বাস স্থানীয় প্রশাসনের। আর যদি কোনো ধরনের প্রশাসনিক বা লজিস্টিক সাপোর্ট লাগে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেটি অবশ্যই সরবরাহ করব। চট্টগ্রামের মিরেরসরাই থেকে শুরু হওয়া জাতীয় প্রতিযোগিতায় মুন্সিগঞ্জের এই প্রতিষ্ঠানটি 2019 সালে 7ম স্থান অধিকার করে। এখানকার 150টি কবুতরের 57টিকে জাতীয় রেসে অংশগ্রহণ করানোর জন্য প্রস্তুতি চলছে এখন। মুন্সিগঞ্জের ইদ্রাকপুর থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। জার্মানিতে করোনার ভয়াবহ পরিস্থিতিতেও অদম্য স্কি প্রেমিক পর্যটকরা। দেশটির দক্ষিণে অবস্থিত সর্বোচ্চ পর্বতশৃঙ্গে শুরু হয়েছে স্কি মৌসুম। এতে খুশি স্থানীয় ও আন্তর্জাতিক পর্যটকরা। করোনার বিধি নিয়ম মেনে শুরু হয়েছে স্কি প্রশিক্ষণ ও প্রতিযোগিতা। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়ার রিপোর্ট। জার্মানির বায়ার্ন অঙ্গরাজ্যের দক্ষিণ পশ্চিমের বিখ্যাত ও অপার সৌন্দর্যের লীলাভূমি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ সুগস্পিৎসে, যার উচ্চতা প্রায় 3000 মিটার, যে পর্বতটির সঙ্গে একাকার হয়ে মিশে গেছে প্রতিবেশী দেশ অস্ট্রিয়া কিংবা উত্তরে অপরূপ অঞ্চল টিরল। শীত আর ঠান্ডার পুরো সময় জুড়ে সুগস্পিৎসে স্কি প্রেমীদের কাছে হয়ে ওঠে সবচেয়ে প্রিয় পর্যটন স্থান।
এখানে সব বয়সী পর্যটকদের জন্য যেমন আছে স্কি করার সুব্যবস্থা, তেমনি আছে কেবল কারে চড়ে ঘুরে বেড়ানোর সুযোগ। ঘুরে ঘুরে ক্লান্ত হলে আছে পরিবার পরিজন নিয়ে খানিকটা সময় জিরিয়ে নেয়ার রেস্তোরাঁও। করোনার ভয়াবহ তাণ্ডবের মধ্যেও বরাবরের মতো স্কি মৌসুম শুরু হওয়ায় খুশি পর্যটকরা। তবে কঠোরভাবে মানতে হচ্ছে করোনা বিধিনিষেধ, থাকতে হবে কোভিড টিকার সার্টিফিকেটও। এক কথায় অসাধারণ, আবহাওয়াটা চমৎকার। স্কি করতে যে পরিমাণ তুষারের প্রয়োজন সেটি আছে, তবে স্নো যে পরিমাণ থাকা দরকার সেটি এখন নেই। স্কি করতে পারছি তাতেই খুশি। একজন স্কি পর্যটক হিসেবে যা মিস করছি সেটি তুষারপাত। তবুও এই পর্বতশৃঙ্গে স্কি করাটা স্বপ্নের মতো, উপভোগ্য আবহাওয়া। শুক্রবার থেকে পর্যটকদের প্রিয় এই স্থানটি খুলে দেওয়ার দিনেও বায়ার্ন অঙ্গরাজ্যের মিনিস্টার প্রেসিডেন্ট মার্কুস সোয়েডার টিকা না নেয়া সবার জন্য ঘোষণা দিয়েছেন কঠোর লকডাউনের। সবকিছু ঠিক থাকলে আসছে সপ্তাহ থেকে এই ঘোষণার বাস্তবায়নও শুরু হবে। এদিকে দেশ জুড়ে করোনার নাজুক পরিস্থিতির উন্নতি না হওয়ায় আবারও লকডাউনে ফিরে যাবার সম্ভাবনার কথা সংসদে তুলে ধরেছেন জার্মান স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান। করোনা সংক্রমণ বাড়তে থাকায় সোমবার থেকে লকডাউনের পথে ফেরত যাচ্ছে প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়াও। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। এই ছিল প্রবাসী সময়, সঙ্গে থাকুন সময়।